আজ আমি শোনাব জীবন ভৌমিক রচিত নিশি ডাক গল্পটি। ভূতের ভয় জিনিসটা আমার মধ্যে নেই বলেই ভূত আমার কাছে অদ্ভুত। ভৌতিক ঘটনা অনেক শুনেছি, ভুতুড়ে বাড়ির কথা শুনেছি, ভূতের গল্পও পড়েছি দেশ বিদেশের, কিন্তু এত স্বাদ থাকতেও জীবনে কোনোদিন ভূতের পাল্লায় পড়িনি। নিশিডাক বলে ব্যাপারের অভিজ্ঞতাও কোনোদিন হয়নি। নিশিডাক নিয়ে তো কম গল্পগাছা নেই। কত মানুষের জীবনে নাকি নিশিডাক শোনার অভিজ্ঞতা হয়েছে। নিশিডাকে সাড়া দিয়ে ভুতুড়ে মৃত্যুর কথাও শুনেছি, কিন্তু আমি জানি ব্যাপারটা আসলে একটা রোগ। যারা তথাকথিত নিশিডাক শুনে বাইরে বেরিয়ে যায়, ঘুম চোখে মাঝরাতে বিছানা ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে, ইংরাজিতে তাদের বলে স্লিপ ওয়াকার। এ রোগের চিকিৎসাও আছে। মোট কথা, ভূত যে আসলে মনের বিভ্রম, নিশিডাক যে এক প্রকার রোগ, এই ধরনের বিজ্ঞানসম্মত ধারণা নিয়েই আমার বয়স বেড়েছে। আমি বন্ধুদের সঙ্গে বাজি ফেলে শহরাঞ্চলের পরিত্যক্ত বাড়িতে রাত কাটিয়েছি। মধ্যরাত্রে গঙ্গার ধারে জঙ্গলাকীর্ণ শ্মশান পথে একা একা ঘুরেছি। নির্জন শ্মশানে গিয়ে চিতার পোড়া কাঠ তুলে এনে বন্ধুদের দেখিয়েছি। আমার ভূতের ভয় হয়নি। ভূতের ভয় থাকলে সেদিন রাত দুপুরে আমার মাথার কাছে খোলা জানলা দিয়ে বিমলানন্দ বাবুর ডাক শুনে খালি হাতে বাইরে বেরিয়ে আসতাম না। যদিও বিমলানন্দ বাবু আমার পরিচিত সজ্জন লোক, তবুও সেদিন রাতের ঝড় বৃষ্টির আবহাওয়ায় বিমলানন্দ বাবুর ডাক নিশি ডাকের মতো মনে হওয়া খুব স্বাভাবিক ছিল। চেনা জানা কণ্ঠস্বরেই নাকি ঘুম থেকে নিশি ডেকে নিয়ে যায়। আমার ওসবে বিশ্বাস নেই বলেই অগ্রপশ্চাৎ না ভেবে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে যে অভিজ্ঞতা হলো তা আমার জীবনে প্রথম। বলতে গেলে আমার মনোচিত্রের মানচিত্রখানাই বদলে গিয়েছিল। সেদিন বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়ি বিয়ের নিমন্ত্রণ ছিল। রাত হয়ে গিয়েছিল বেশ, দিনকাল ভালো নয়, তাই গায়ে গয়না নিয়ে আমার স্ত্রী সেদিন বাড়ি ফিরতে চাইলেন না। ছেলেকে নিয়ে বিয়ে বাড়িতে রয়ে গেলেন। আমার নতুন বাড়ি খালি রাখা চলে না, তাই আমি একা ফিরে এসেছিলাম। রাত তখন 10:30। লোডশেডিং চলছিল, আকাশে মেঘ ডাকছিল আর শনশন করে বাতাস বইছিল। বাড়িতে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি আরম্ভ হলো। চিমনি ল্যাম্প জ্বালিয়ে ঘরের জানলা খুলে দেবার সঙ্গে সঙ্গে বাইরের দমকা বাতাসে ল্যাম্পটা নিভে গেল। বিছানার সামনে জানলা দিয়ে ধেয়ে আসা বৃষ্টির ঝাপটায় বিছানা ভিজতে না ভিজতে জানলা বন্ধ করে দিলাম। ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। বাইরে তখন তুমুল বৃষ্টি আর মত্ত হাওয়ার দাপাদাপি। মাথার কাছে বন্ধ জানলাটায় বাতাস মাথা কুটছে, শব্দ হচ্ছে শোঁ শোঁ, ঠক ঠক। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। একসময় টের পেলাম মাথার কাছে জানলাটা খোলা। চোখ ফেরাতে না ফেরাতেই কানে বাজলো পেটানো ঘড়ির শব্দ, ঢং ঢং, দুবার, মানে রাত 2টো। জানলার দিকে চোখ যেতে টের পেলাম বৃষ্টিটা ধরেছে, হাওয়া বইছে, কিন্তু জানলাটা খোলা কেন? আমি তো ছিটকিনি এঁটে বন্ধ করে দিয়েছিলাম, নাকি মাঝে আবার উঠে জানলা খুলে বৃষ্টির খবর নিয়েছিলাম? মনে করতে পারলাম না। মনে পড়ছে জানলাটা বন্ধ করেছিলাম। তাহলে খুলল কে? বালিশের নিচে রাখা টর্চটা হাতের মুঠোয় ধরে জ্বালাতে গিয়ে দেখলাম জ্বলছে না। ব্যাটারি ফুরিয়েছে হয়তো। দুবার ঝাঁকানি দিতে একটু আলো পেলাম।
আর ঠিক সেই সময় শুনতে পেলাম জানলার বাইরে থেকে আমার নাম ধরে অস্বাভাবিক নিচু অথচ পরিষ্কার গলায় কে যেন বলল, বিজনবাবু, একবার বাইরে আসবেন এক্ষুনি। কে? আমি লাফিয়ে উঠে মশারির ভেতর থেকেই টর্চের আলো ফেললাম। টর্চের মরা আলোতেও জানলার শিকে মুখ লাগানো বিমলানন্দবাবুকে চিনতে আমার একটু অসুবিধা হলো না। আমি বেহালা ঠাকুরপুকুর অঞ্চলে নিজের বাড়ি করে এসেছি বছর 2 হলো। বিমলানন্দবাবুর সঙ্গেই আমার প্রথম আলাপ। পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তার স্কুল শিক্ষক ছিলেন বিমলানন্দবাবু। কয়েক মাস হলো রিটায়ার করেছেন। তার একটি মাত্র ছেলে, নাম সুবীর। তার স্ত্রী মারা গেছেন বছর 4 হলো। ছেলেটাকে নিয়ে ভদ্রলোক মোটেই শান্তিতে নেই। লেখাপড়া করল না, আজে বাজে সঙ্গে মিশে ছেলেটা একেবারে নষ্ট হয়ে গেছে। বিমলানন্দবাবুর মতো একজন সজ্জন শিক্ষকের এরকম মস্তান ছেলে কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু সবই ভবিতব্য। যাই হোক, এই দুর্যোগের রাত্রে বিমলানন্দবাবুকে আচমকা শিয়রের কাছে দেখে আমি যে একটু হতচকিত হয়ে গিয়েছিলাম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি অস্বীকার করব না, এই সময় আমার মনে একটু ভয়ও হয়েছিল। বিমলানন্দবাবুর সঙ্গে সকালবেলাতেই বাজারে দেখা হয়েছিল, অনেক রকম কথাবার্তা হলো। তাকে বেশ স্বাভাবিকই মনে হয়েছিল। কিন্তু রাত্রে আমার মাথার জানলার কাছে তিনি যে কি করছেন, তার মুখ ছিল আর্ত, বিষণ্ণ, কিছুই বুঝলাম না। এবার তিনি যেন একটু কর্কশ গলাতেই বললেন, বাইরে আসুন, সব বলছি, দেরি করবেন না। চটপট গায়ে জামা চাপিয়ে দরজায় তালা দিয়ে আমি বেরিয়ে এলাম। হাত দিয়ে ইশারা করে বিমলানন্দবাবু বললেন, এদিকে আসুন তাড়াতাড়ি। তার পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি। বিমলানন্দবাবু বেশ কিছুটা এগিয়ে গেছেন পুকুর পাড়ের রাস্তা ধরে। আমি বলি, আরে মশাই, ব্যাপারটা আগে বলবেন তো। বিমলানন্দবাবু জবাব দেন, আসুন না তাড়াতাড়ি, আমার ছেলেটাকে ওরা খুন করার জন্য ধরে নিয়ে গেছে। এ পাড়ায় সব কাপুরুষের বাস, এ সময় ডাকলে কেউ সাড়া দেবে না, তাই আপনার কাছে এলুম। আপনাকে তো আমি চিনি। আমাদের বাড়ি ছাড়িয়ে পুকুর পেরিয়ে গাবতলা বাগানের দিকে ছুটতে ছুটতে কথাগুলো বললেন বিমলানন্দবাবু। আমি ছুটছি তার পেছন পেছন। খুন করার জন্য তার ছেলেকে কারা ধরে নিয়ে গেছে, অথচ ভদ্রলোক বাইরে বেরিয়ে পাড়া না জাগিয়ে চুপি চুপি শুধু আমাকে এই রাত দুপুরে কোথায় নিয়ে চললেন। নিশিরাম ব্যাপারটা আমার কিন্তু মনে এলো, কিন্তু আমার চোখে তো তন্দ্রার লেশমাত্র নেই। শতকরা 100 ভাগ জেগে আছি। সম্পূর্ণ জ্ঞানতই আমি বিমলানন্দবাবুর বিপদে সাহায্য করতে চলেছি। নিশিডাক ফিশিডাক ওসব বাজে কথা। ভূতেরা এমন কাণ্ড করতেই পারে না। গাবতলা বাগানের কাছে এসে দেখি তিনি নেই। আশ্চর্য, চকিতে কোথায় লুকিয়ে পড়লেন? গাবতলা বাগানটার কুখ্যাতি আছে, একসময় নাকি ওখানে অনেক খুন টুন হয়েছিল। দিনের বেলাতেও কেউ ওই বাগানে ঢোকে না। এমন একটা জায়গার সামনে আমাকে এনে তিনি পালিয়ে গেলেন কেন? কোনো কুমতলব নেই তো? কার মনে যে কি আছে তা তো বলা যায় না। আমি নিজেকে আর নিরাপদ মনে করতে পারছিলাম না। ঘরে ফিরে যাবার জন্য মনস্থির করলাম, এবং তার আগে একবার আমি বিমলানন্দবাবুর নাম ধরে জোরে ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া পেলাম না। আমার ডাকের সঙ্গে সঙ্গে বাগানের ভেতর থেকে দুর্দার শব্দে কাঁধের যেন ছুটে চলে যাবার শব্দ পেলাম। কারা কারা পালায়? এই কথা বলতে বলতে আমি বাগানের ভেতর ছুটে যাই। আবছা আলোতে দেখি একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা লোক। চারদিকটা একবার দেখে নিলাম। বাগানের এক প্রান্ত থেকে একদল শিয়াল ডেকে উঠল।
অপর প্রান্ত থেকে আরেক দল শিয়াল যেন সাড়া দিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি হলো আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না। বিমলানন্দ বাবুকে কি দুর্বৃত্তরা গাছের সঙ্গে বেঁধে রেখেছে? নিজের প্রাণ বিপন্ন ভেবেও আমি পিছু হটলাম না। কিছু কিছু ক্ষেত্রে ভয় পেলেই বিপদ ঘনিয়ে আসে। এই অবস্থায় সাহসেরই জয় হয়। আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম গাছের সঙ্গে বাঁধা লোকটার মুখ কাপড় দিয়ে বাঁধা। মুখের কাপড় খুলে দিয়ে চিনতে পারলাম বিমলানন্দ বাবুর ছেলে সুবীর। তার তখন জ্ঞান আছে বলে মনে হলো না। দড়ির বাঁধন খুলে দিতেই সে মাটিতে পড়ে গেল। যারা সুবীরকে ধরে এনেছিল তারা হয়তো আচমকা আমার গলার আওয়াজ পেয়ে পালিয়ে গেছে। দুর্বৃত্তরাও অবস্থা বিশেষে ভয় পায়। তবু তারা আমাকে অনুসরণ করছে কিনা, আততায়ীর মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়বে কিনা, এসব চিন্তা চকিতে আমার মনে এসেছিল। আমি বিমলানন্দ বাবুকে কাছাকাছি দেখতে না পেয়ে সুবীরকে পাঁজাকোলা করে ওদের বাড়িতে নিয়ে এলাম। বাড়ির কাছাকাছি এসে দেখি ওদের দরজাটা একটু ফাঁক করা, ভেতরে অন্ধকার। সুবীরকে দরজার সামনেই নামিয়ে দিলাম। তার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে কাঁপছে। সে বলল, আমাকে খতম করতে এসে ওরা বাবাকে মেরে ফেললো, আমি এর বদলা নেব বলে খুব জোরে চিৎকার করে উঠল সুবীর। সুবীরের ওই চিৎকার শুনে কাছাকাছি বাড়ির জানলা ফাঁক হলো, আলো জ্বলল, দু চারজন বেরিয়েও এলো। সুবীর তখন ডুকরে ডুকরে কাঁদছে। আমি বললাম, তোমার বাবার কিছু হয়নি সুবীর, তুমি কেঁদো না। তোমার বাবাই তো আমাকে ঘুম থেকে ডেকে তুলে আনলেন। তিনি আমাকে ডেকে আনলেন ওদের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য। বিস্ময় আর আতঙ্ক ভরা চোখে সুবীর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এসব আপনি কি বলছেন? আমি বললাম, ঠিকই বলছি। আমাকে বাগানে পৌঁছে দিয়েই তোমার বাবা হয়তো খুনিদের ভয়ে লুকিয়ে পড়েছেন। তিনি নিশ্চয়ই আসবেন। তুমি এখন ভেতরে চলো। সুবীর যাবে কি? সে তো উঠতেই পারছে না, ওর মাথা টলছে। ওকে আবার বসিয়ে দিলাম। সে বলল, বাবা আপনাকে কি করে ডেকে আনবে? আমি কি তবে স্বপ্ন দেখেছি? ওরা দরজা ভেঙে ঘরে ঢুকে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। বাবা বাধা দিতে ওদের মধ্যে একজন বাবার মাথায় ভোজালির কোপ বসিয়ে দিল। আমার চোখের সামনে বাবা লুটিয়ে পড়ল, রক্তে ঘর ভেসে গেল। উফ! সুবীর আর কিচ্ছু বলতে পারে না, অজ্ঞান হয়ে যায়। আমার মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। মনের মধ্যে বিমলানন্দ বাবুর রহস্যটা জট পাকিয়ে পাকিয়ে উঠছিল। এই সময় পাড়ার একজন বলল, এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার। আরেকজন বলল, সুবীরের কথা তো কিছুই বোঝা যাচ্ছে না। বিজনবাবু বলছেন যে কিছুক্ষণ আগে বিমলানন্দ বাবুই তাকে ডেকে এনেছেন। আমি বললাম, আপনারাই বলুন। বিমলানন্দ বাবু না ডেকে নিয়ে এলে আমি রাত 2টোয় গাবতলা বাগানে কি করতে যাব? একজন বলল, ঠিক আছে, ওসব কথা থাক। আপনি ঘরে ঢুকে আলোটা জেলে একবার দেখুন না। আমি বারান্দা দিয়ে হেঁটে ঘরে গেলাম। চৌকাঠের কাছে কি যেন পড়েছিল, ধাক্কা খেয়ে পড়তে পড়তে সামলে নিলাম। আলো জ্বালিয়ে দেখি চাপ চাপ রক্তে ঘর ভেসে যাচ্ছে। তার মধ্যে বিমলানন্দ বাবুর মৃতদেহ পড়ে আছে, পরনে তার সেই লুঙ্গি আর গেঞ্জি। সুবীরের কথাই ঠিক, কিন্তু আমার ঘরের জানলা খুলে আমাকে তবে গাবতলা বাগানে ডেকে নিয়ে গেল কি?